হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। শুরু করেছি পর্যায় সারণী ভৌত বিজ্ঞানের তোমাদের আজকে দ্বিতীয় পাঠ শুরু করছি। পর্যায় সারণী দ্বিতীয় পাঠ আধুনিক দীর্ঘ পর্যায় সারণী দিয়েই শুরু হচ্ছে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বা যাকে বলা হয় বোরের সারণী। মেন্ডেলিফের পর্যায় সারণীর যে আধুনিক ভাষ্য সেটা জানো, মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মকে তার পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজালে ধর্মের পুনরাবৃত্তি ঘটে। তো সেখানে মেন্ডেলিফের যে পর্যায় সারণী ছিল সেখানে বেশ কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলোকে সংশোধন করে বিজ্ঞানী নিলস বোরস পরমাণু ক্রমাঙ্ক এবং তাদের ইলেকট্রন বিন্যাসের নিরিখে একটি বিস্তৃত আরো বেশি ত্রুটিমুক্ত একটি পর্যায় সারণী নির্ধারণ করেন। তাকে বলা হয় আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। তার আধুনিক মডার্ন পিরিয়ডিক টেবিল অফ দ্য এলিমেন্টস, যাকে লং ফর্ম বা দীর্ঘ পর্যায় সারণী বলা হয়, এটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। যেখানে পর্যায় আছে কিন্তু মেন্ডেলিফের সারণীর মতো 7টি পর্যায়, আর মেন্ডেলিফের পর্যায় সারণীতে যেখানে ছিল 9টি শ্রেণী, এখানে কিন্তু শ্রেণী 18টি। মেন্ডেলিফের পর্যায় সারণীতে হয়তো গত পাঠে বলা হয়নি, প্রত্যেকটি শ্রেণীতে কিন্তু আবার দুটো করে উপশ্রেণী ছিল, এ আর বি করে। তাহলে ভাবো 9টিতে যদি 9টি নয়, ওখানে 0 শ্রেণীতে উপশ্রেণী ছিল না, 8 নম্বর শ্রেণীতে 3টে ছিল, আর বাদ বাকি প্রত্যেকটি শ্রেণীতে দুটো হয়। তাহলে কত হচ্ছে না, 6টাতে হচ্ছে দুটো করে হলে 12টি, আর 7টা 14, আর 8 নম্বর শ্রেণী 3টে, 14 3 17, আর 18 নম্বর অর্থাৎ 0 নম্বর একটি ছিল, 18টি হচ্ছে। ঠিক দীর্ঘ পর্যায় সারণীতে এই 18টি শ্রেণী পাওয়া গিয়েছে। প্রত্যেকটি শ্রেণীতে একটি করে মৌল আছে শ্রেণী বরাবর, উপর থেকে নিচে। দেখো সেটা একটু দেখাই তোমাদের। প্রথম শ্রেণী, এটা এই উপরে যে 1A 2A, এই যে 3B 4B, এটা A B, অর্থাৎ 2 এর A 2 এর B আছে। এখানে দেখো 2 এর B, অর্থাৎ মেন্ডেলিফের যেখানে 2 নম্বর শ্রেণীতে AB ছিল, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কিন্তু AB এভাবে নেই। সব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এইভাবে ইংলিশ নিউমেরিক্যাল দিয়ে এই শ্রেণীগুলোকে এখানে চিহ্নিত করা হয়েছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে। এবার আমরা গতদিন আমি বলে দিয়েছিলাম এই দীর্ঘ পর্যায় সারণীর পর্যায় বরাবর মৌলগুলোর অবস্থান। ধর্মের যে সাদৃশ্য, ভৌত বা রাসায়নিক ধর্মের যে সাদৃশ্য, সেটা কি বরাবর পাওয়া যায় না, শ্রেণী বরাবর। তাই মৌলসমূহের, আমি আজকে এটা পড়লাম, এটা হলো মৌলসমূহের শ্রেণীভিত্তিক বিশেষ নাম আছে। এক একটি শ্রেণীতে যে মৌলগুলো অবস্থান করছে, যাদের মধ্যে ধর্মের সাদৃশ্য দেখা যায়, তাদের একটা নাম আছে। প্রথম দেখো ক্ষার ধাতু, শ্রেণী বা ইংলিশে গ্রুপ বলে, আর পর্যায়কে ইংরেজিতে পিরিয়ড বলে। ক্ষার ধাতু যাবে গ্রুপ 1, প্রথম গ্রুপে আছে কারা না, ক্ষার ধাতু। হাইড্রোজেন ব্যতীত, হাইড্রোজেন বাদ দিতে হবে, হাইড্রোজেন বাদ দিয়ে বাদ বাকি প্রথম শ্রেণীর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। লিথিয়াম থেকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটা এসকিউ মৌল। প্রথম শ্রেণীর মৌলগুলোকে হচ্ছে ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু না, এই ধাতুগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে ধাতু বা হাইড্রোক্সাইড বা ক্ষার উৎপন্ন করতে পারে, ক্ষার ধাতু। এদের আরেকটি বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখবে, প্রথম শ্রেণীর মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে দেখা যাবে সর্ববহিস্থ কক্ষে এদের আছে 1টি ইলেকট্রন, তাই এদের যোজ্যতা হয় 1। ক্ষার ধাতু জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার তৈরি করে, যোজ্যতা 1, সর্ববহিস্থ কক্ষে আছে 1টি ইলেকট্রন, ইলেকট্রন বিন্যাস করে। একটা উদাহরণ
দিই, মনে করো লিথিয়াম, লিথিয়ামের 3 ইলেকট্রন বিন্যাস করলে কি হয় 2, তারপর কে আসবে প্রথম কক্ষে, তারপরে কক্ষে আসবে 1, পরে সর্বশেষ কক্ষে 1 ইলেকট্রন থাকায় এদের যোজ্যতা হয় 1 হয় এবং ক্যাটায়ন তৈরি করে, ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে। দ্বিতীয় যে শ্রেণীভিত্তিক বিশেষ নাম ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু গ্রুপ 2 তে আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম, এই মৌলগুলো হলো কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কেন ক্ষারীয় মৃত্তিকা ধাতু? না এই মৌলগুলি অক্সাইড ভূত্বকে বা ভূগর্ভে এদের পাওয়া যায়, মৃত্তিকাতে মাটিতে এদের এই ধাতুগুলোর অক্সাইড পাওয়া যায় বলে এদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে। এদের বাইরের কক্ষে ইলেকট্রন আছে 2টি। ম্যাগনেসিয়াম, একটা উদাহরণ দিচ্ছি ম্যাগনেসিয়ামের তোমরা জানো ম্যাগনেসিয়াম হচ্ছে 12, প্রথমে 2, তারপরে 8, তারপরে এম কক্ষে কাছে 2 আছে, তার বাইরে কক্ষে ইলেকট্রন আছে 2 ইলেকট্রন, বাইরে কক্ষে 2 ইলেকট্রন থাকায় দ্বিতীয় শ্রেণীর মৌলগুলোর যোজ্যতা হয় কত 2 হয় এবং ক্ষারীয় মৃত্তিকা মৌল বলে। উদাহরণগুলো অবশ্যই দুটো একটা করে উদাহরণ প্রত্যেকটা মনে রাখবে। ক্ষার ধাতুর উদাহরণ, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণগুলো অবশ্যই মনে রাখবে, মুখস্থ রাখতেই হবে তোমাদের। তারপরে দেখো প্রথম শ্রেণী হলো, দ্বিতীয় শ্রেণী হলো, এইবার তৃতীয় শ্রেণী থেকেই 12, 3 থেকে 12 এই মধ্যবর্তী মৌলগুলো, তারপরে আবার দেখো 13 থেকে 17 এইগুলোকে বলা হয় প্রতিনিধি মৌল। এই মৌলগুলি এবং আদর্শ মৌলগুলির মধ্যবর্তী যে মৌলগুলো সন্ধিগত, অর্থাৎ এদের শেষ আর এদের শেষ হচ্ছে, এদের শুরু হচ্ছে এই মধ্যবর্তী সন্ধিক্ষণে এই মৌলগুলি আছে বলে এই 3 থেকে 12তম শ্রেণীর মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। 3 থেকে 12 সন্ধিগত মৌল, ইংলিশে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। এই ট্রানজিশন এলিমেন্টগুলোর অনেকগুলো ট্রানজিশন এলিমেন্ট এখানে আছে, 2 বা 3টে ট্রানজিশন এলিমেন্টের নাম তোমরা মনে রাখবে। পরিচিত যেগুলো দেখো আয়রন, কোবার, নিকেল, কপার, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এই কয়েকটা উদাহরণ তোমরা মনে রাখতে পারো। বাকি যে মৌলগুলো আছে এগুলো সবই সন্ধিগত মৌল। এই সন্ধিগত মৌলগুলো সবই হচ্ছে ধাতু, তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে তরল ধাতু হচ্ছে মার্কারি। মার্কারিও একটি সন্ধিগত মৌল, তরল ধাতু, বাকি সবই ধাতু। সন্ধিগত মৌল ধাতু হয়, এদের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। সন্ধিগত মৌল মানেই তাদের কি হচ্ছে না পরিবর্তনশীল যোজ্যতা, এবং এদের যে লবণ বা যৌগ তৈরি করে অধিকাংশ রঙিন যৌগ তৈরি করে। এই সমস্ত ধাতুগুলি যৌগ হয় রঙিন যৌগ, সন্ধিগত মৌলের যৌগ হয় রঙিন যৌগ তৈরি করে। তাহলে সন্ধিগত মৌল জানলাম। কত নম্বর শ্রেণী থেকে? 3 থেকে 12-র মধ্যে সন্ধিগত মৌল। চলে আসি তারপরে এক ধরনের ধাতু, মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কথার মধ্যে লিখেছে, মুদ্রা মানে আমাদের কারেন্সি বা টাকা। মুদ্রা বলতে কয়েন, যেগুলো এখন কাগজের নোট নয়, কয়েন তৈরি হতো সেই প্রাচীন কাল থেকে আধুনিক যুগ, মধ্যযুগ থেকে বর্তমান যুগে। এখন সোনার, তারপর রূপোর, এখন তো অন্যান্য মিশ্র ধাতু দিয়ে তৈরি হয়। মুখ্যত মুদ্রা ধাতু তৈরি হয় সোনা, রূপো, কপার দিয়ে। এই মুদ্রা ধাতু হলো সোনা, রূপো, কপার। কোথায় আছে না 11 নম্বর শ্রেণীতে। দেখো 11 নম্বর শ্রেণীতে কপার সিইউ, সিলভার, দেখো রূপো বলি এজি, অ্যালুমিনিয়াম, গোল্ড বা সোনা এইউ, এগুলো হচ্ছে এই 11 নম্বর শ্রেণীতে এই তিনটাকে বলা হয় মুদ্রা ধাতু বলে। চলে আসি চ্যালকোজেন মৌল। 16 নম্বর গ্রুপে এই মৌলগুলো প্রত্যেকটা শ্রেণী, এটা বোরনের গ্রুপ। 13 নম্বর গ্রুপে বোরনের গ্রুপ, 14 নম্বরে আছে কার্বনের গ্রুপ, 15 নম্বরে আছে নাইট্রোজেন, নিক্টোজেন বলা হয় নাইট্রোজেনের গ্রুপ। নাইট্রোজেনের সঙ্গে এই মৌলগুলির ধর্মের সাদৃশ্য আছে। কার্বন ফ্যামিলি বা কার্বন পরিবার, বোরন পরিবার, কার্বন পরিবার, নাইট্রোজেন ফ্যামিলি বা নাইট্রোজেন পরিবার, এদের নিক্টোজেন মৌল বলা হয়। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। পরেরটা আছে 16 নম্বরে আছে অক্সিজেনের পরিবার, অক্সিজেন ফ্যামিলি, এদের কোনো চ্যালকোজেন মৌল বলে ডাকা হয়। কেননা এদের অক্সাইড বা সালফাইড আকরিক গ্রুপে অবস্থান করে। অধিকাংশ ধাতব মৌলগুলো এই অক্সাইড বা সালফাইড গ্রুপে অবস্থান করে, চ্যালকোজ নাম হয় বলে এদের চ্যালকোজেন মৌল বলা হয়। কত নম্বর গ্রুপ না 16 নম্বর গ্রুপে থাকে চ্যালকোজেন মৌল। 17 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটির নাম কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে তোমাদের। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে বলে হ্যালোজেন মৌল।
হ্যালোজেন কেন বলা হচ্ছে না সমুদ্র দেবতা, ল্যাটিনে বলে হ্যালোস। তাই হ্যালো, এবং এই মৌলগুলোর লবণ সমুদ্রের জলে লবণ রূপে থাকে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়োডাইড, ব্রোমাইড, এদের কিন্তু অধিকাংশ যৌগ সবই সমুদ্র লবণে থাকে। আর সেই থেকে নাম হয়েছে হ্যালোজেন, হ্যালো থেকে উৎপন্ন হয়েছে বলে হ্যালোজেন। 17 নম্বর শ্রেণী হয়ে গেল। আচ্ছা, এদের আরেকটা কথা বলি, হ্যালোজেনের এই চ্যালকোজেনের বাইরে কক্ষে থাকে 6টি ইলেকট্রন, বা 2টি ইলেকট্রন নিতে পারে বলে এদের যোজ্যতা 2। আর হ্যালোজেনের সর্ববহিষ্ঠ কক্ষে থাকে 7টি ইলেকট্রন। একটা দেখুন হ্যালোজেনের ইলেকট্রন দেখাচ্ছিলাম, যেমন হ্যালোজেন ক্লোরিন, ক্লোরিনের 17, 2 8, বাইরে কক্ষে হবে 7টি, বাইরে কক্ষে 7টা আছে মানে একটি ইলেকট্রন নিতে পারে। ঋণাত্মক যোজ্যতা দেখায়, এই যোজ্যতা 17 নম্বরের যোজ্যতা 2 হয়, আর 16 নম্বরের যোজ্যতা 17 নম্বরের যোজ্যতা 1 হবে, আর 16 নম্বরের যোজ্যতা কত হবে? 2 হবে। এবার নিষ্ক্রিয় মৌল 18 নম্বর বা 0 শ্রেণীতে থাকে নিষ্ক্রিয় মৌলগুলো। নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস। কেন এদের বলা হয় নিষ্ক্রিয় মৌল? না, এরা সাধারণত অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করে না। কেন বিক্রিয়া করে না? এদের সর্ববহিষ্ঠ কক্ষের দ্বৈতপূর্তি অথবা অষ্টপূর্তি হয়ে আছে, অর্থাৎ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে থাকায় এরা ইলেকট্রন গ্রহণও করে না, বর্জন করে না। ইলেকট্রন গ্রহণ বর্জনের মধ্য দিয়ে তারা রাসায়নিক বিক্রিয়া করে। যেহেতু তারা গ্রহণ বর্জন করতে পারে না, তাই নিষ্ক্রিয় মৌলগুলো যোজ্যতা 0 হয় এবং এদের কোনো যৌগ সাধারণত দেখা যায় না। তবে ব্যতিক্রম আছে, জেনন, ক্রিপ্টনের কিছু যৌগ বর্তমানে আবিষ্কৃত হয়েছে। কারণ এদের আকার বড় হওয়ায় সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনটি নিউক্লিয়াস দ্বারা দুর্বলভাবে আবদ্ধ থাকায় ওই ইলেকট্রনটি পার্টিসিপেট করতে পারে। কার ক্ষেত্রে বেশি দেখা যায়? না, জেননের ক্ষেত্রে। জেননের কিছু যৌগ দেখা গেছে, বাদ বাকি নিষ্ক্রিয় মৌলগুলোর কিন্তু যৌগ প্রায় নেই বললেই হয়। তাহলে নিষ্ক্রিয় মৌলগুলো কত নম্বর শ্রেণীতে থাকে? না, 18 নম্বর শ্রেণী বা 0 শ্রেণীতে থাকে। এরপরে চলে আসি ধাতু কল্প। এর কোনো বিশেষ শ্রেণী নয়, পর্যায় সারণীতে উপস্থিত বেশ কিছু মৌল আছে, তাদেরকে ধাতু কল্প বলা হয়। ধাতু কল্প মানে কি? না, যে সমস্ত মৌলের মধ্যে ধাতু এবং অধাতু উভয় রকমের ধর্ম বর্তমান, তাদেরকে বলা হয় ধাতু কল্প। উদাহরণ কি? সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি। এইখানে যে মৌলগুলো পাবে, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, সিলিকন, আর্সেনিক, অর্থাৎ 14 নম্বর, 15 নম্বর, 13, 14, 15 শেষের দিকে মৌলগুলোই হচ্ছে ধাতু কল্প। কেন? এদিকে আছে ধাতু আর এদিকে আছে অধাতু। ধাতু আর অধাতুর মধ্যবর্তী যে মৌলগুলো থাকবে, পর্যায় সারণী এতটাই সিস্টেমেটিক তৈরি হয়েছে যে মৌলের ধর্মগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। দেখো, এখানে অধাতু আর এখানে ধাতু আছে, ধাতু অধাতুর মাঝে যে মৌলগুলো পড়বে তাদের মধ্যে কি থাকবে? উভয়ের ধর্ম থাকবে। তাই এই মৌলগুলোর মধ্যে উভয় ধর্ম থাকায় এদের নাম করা হয় ধাতু কল্প বলে। মনে রাখবে, সিলিকন, আর্সেনিক, এস হচ্ছে আর্সেনিক, এসবি স্টিবামাইন বা অ্যান্টিমনি বলা হয়। এবার চলে আসি ইউরেনিয়াম। ইউরেনিয়াম এবং তার পরবর্তী মৌল যাকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। ইউরেনিয়াম দেখো মূল পর্যায় সারণীতে নেই, বাইরে আছে। অ্যাক্টিনিয়াম, যে অ্যাক্টিনাইডস যাদের বলা হয়, অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই ইউরেনিয়াম। এখানে দেখো ইউরেনিয়াম পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 92। প্রকৃতিতে যে মৌল পাওয়া যায় তার সর্বশেষ মৌল হচ্ছে ইউরেনিয়াম, প্রাকৃতিক মৌল, তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় রশ্মি এখান থেকে নির্গত হয়। এটা দ্বারা আমরা জানি এই ইউরেনিয়ামকে কাজে লাগিয়ে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং পারমাণবিক বোমাও এই ইউরেনিয়াম থেকে শক্তি উৎগীরণ হয়, সেই শক্তিকে কাজে লাগানো যায় ধ্বংসের কাজে। গঠনমূলক কাজেও করা উচিত, কিন্তু ধ্বংসের কাজেও বর্তমানে ব্যবহার করছে বিভিন্ন দেশ। এই ইউরেনিয়াম হচ্ছে 92। ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলোকে, যেগুলো হচ্ছে 93 থেকে, যা প্রাকৃতিক নয়, কৃত্রিম ভাবে তৈরি হয়েছে, এদেরকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। কে কে আছে? নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আর্নেসিয়াম,
কুরিয়াম, ব্যাকেলিয়াম, ক্যালিফোর্নিয়াম, আনস্টেনিয়াম, ফার্মিনিয়াম, মেন্ডেভেলিয়াম, বিভিন্ন বিজ্ঞানের নামে আছে। এগুলো হচ্ছে তোমাদের দুটো মনে রাখো না, কি কি? ইউরেনিয়ামে তো নেপচুনিয়াম আর প্লুটো। নেপচুন এবং প্লুটো আমাদের সৌরজগতে দুটো গ্রহ, নেপচুন আর প্লুটো। তা সেই প্লুটোকে এখন যদিও গ্রহ হিসেবে ধরা হয় না, সে প্লুটোনিয়াম নামকরণ করা হয়েছিল ওখান থেকেই। সম্ভবত নেপচুনিয়াম, প্লুটোনিয়াম দুটো ইউরেনিয়ামের মৌল। ইউরেনিয়ামের 92, তার পরবর্তী ক্রমাঙ্ক হচ্ছে 93, নেপচুনিয়াম, তার পরবর্তী ক্রমাঙ্ক 94, প্লুটোনিয়াম। তাহলে আধুনিক দীর্ঘ পর্যায়ের সারণীর শ্রেণী বরাবর যে বিশেষ বিশেষ নাম আছে সে সম্পর্কে পরিচিত হলাম। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, হ্যালোজেন 17 নম্বর শ্রেণী, চ্যালকোজেন 16 নম্বর শ্রেণী, নিষ্ক্রিয় মৌল 0 শ্রেণী, এবং মৌলগুলোর নাম 3-4টি করে অবশ্যই মনে রাখতে হবে, এবং তাদের একটু বৈশিষ্ট্য মনে রাখলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে পর্যায় আধুনিক দীর্ঘ পর্যায়ের সারণীর মুখ্যত এই বিষয়টা আমি তুলে ধরলাম। এবার আসি আরেকটি বিষয়ে। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান নিয়ে দেখো, ক্ষার ধাতু বলেছিলাম প্রথম শ্রেণী, কিন্তু ক্ষার ধাতুর প্রথম মৌলটি হচ্ছে হাইড্রোজেন। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান নিয়ে সমস্যা কোথায়? না পর্যায় সারণীতে হাইড্রোজেন অবস্থান নিয়ে সমস্যা। হাইড্রোজেনকে প্রকৃতপক্ষে রাখা হয়েছে কোথায়? না যেহেতু ওর ক্রমাঙ্ক 1 প্রথমে রাখি, কিন্তু এটা 1 নম্বর শ্রেণীতে হয়। এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়ামের ঘরে, অর্থাৎ 1 নম্বর শ্রেণীতে এদের ধর্মের সঙ্গে সাদৃশ্য বুঝতে হবে। দেখা গেছে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান দুটো শ্রেণীতে হতে পারে, এক গ্রুপ 1 এ আর গ্রুপ অথবা শ্রেণী 17 নম্বরে। প্রথম শ্রেণী ক্ষার ধাতু শ্রেণী, ক্ষার ধাতু, এটা হচ্ছে ক্ষার ধাতু, এটা হচ্ছে হ্যালোজেন। এই হ্যালোজেন মৌল এবং ক্ষার ধাতু দুটো, হ্যালোজেন মৌলের শ্রেণী 17 নম্বর শ্রেণী এবং ক্ষার ধাতু শ্রেণী প্রথম শ্রেণীতে হাইড্রোজেন থাকার উপযুক্ত। অর্থাৎ দুটো শ্রেণী, এখন একটা মৌল দুটো শ্রেণী থাকতে পারে না, কিন্তু দুটো শ্রেণী থাকার মতো এর বৈশিষ্ট্য আছে। তাই হাইড্রোজেনকে বলা হয় ভবঘুরে মৌল বা দুষ্ট মৌল বলা হয়। দুষ্ট মৌল বা ভবঘুরে মৌল বলা হয় কাকে? হাইড্রোজেনকে বলা হয়। এখন আমাদের দেখতে হবে, প্রথম প্রশ্ন আছে হাইড্রোজেনকে প্রথম শ্রেণীতে রাখার সপক্ষে যুক্তি, বিপক্ষে যুক্তি। সাদৃশ্য ও বৈসাদৃশ্য। সাদৃশ্য বৈসাদৃশ্য কি আছে সেটা দেখবো আমরা। সাদৃশ্য কি, বৈসাদৃশ্য কি? প্রথম, ক্ষার ধাতুতে রাখার সপক্ষে সাদৃশ্য কি আছে হাইড্রোজেনের সঙ্গে? ক্ষার ধাতু সেটাকে বলছি, এবার ভালো মন দিয়ে শোনো। হাইড্রোজেন এবং ক্ষার ধাতুগুলি যোজ্যতা 1 হয় এবং এদের সর্ববহিষ্ঠ কক্ষে 1টি ইলেকট্রন আছে। ক্ষার ধাতুগুলির বাইরের কক্ষে 1টি ইলেকট্রন, যোজ্যতা 1। হাইড্রোজেনে দেখা গেছে সর্ববহিষ্ঠ কক্ষে 1টি ইলেকট্রন, যোজ্যতা 1। দ্বিতীয় পয়েন্ট সপক্ষে কি না, ক্ষার ধাতুগুলির সর্ববহিষ্ঠ কক্ষের 1টি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক হিসেবে প্লাস ক্যাটায়ন তৈরি করতে পারে, +1 ক্যাটায়ন তৈরি করতে পারে। হাইড্রোজেনও H+ তৈরি হয়, যেমন সোডিয়াম প্লাস হয়, হাইড্রোজেনের প্লাস হয়। তাই Na+ H+ হওয়ার জন্য এদেরকে, হাইড্রোজেনকে আমরা প্রথম শ্রেণীতে রাখার সপক্ষে দাঁড় করাতে পারি। তৃতীয় কি না, ধাতুগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই ধাতুগুলো সাধারণত হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করে হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে হ্যালাইড তৈরি করে। হাইড্রোজেন ও হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন হ্যালাইড তৈরি করতে পারে। এই তিনটি হচ্ছে মুখ্য সপক্ষে যুক্তি।
আর একটি বিশেষ যুক্তি আছে, হাইড্রোজেনের বিজারণ ধর্ম আছে। এই ক্ষার ধাতুগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিলিথিয়াম এরা ইলেকট্রন বর্জন করে বিজারণ ধর্ম, ইলেকট্রন বর্জন করে নিজেরা বিজারিত হতে পারে, ইলেকট্রন বর্জন করতে পারে, তাই এদের বিজারণ ধর্ম আছে। হাইড্রোজেনের বিজারণ ধর্ম আছে, আবার ক্ষার ধাতুগুলি বিজারণ ধর্ম বর্তমান। বৈসাদৃশ্য কি? বৈসাদৃশ্য প্রথম শ্রেণীতে রাখার পক্ষে মূল বৈসাদৃশ্য হলো হাইড্রোজেন কিন্তু অধাতু, আর বাদ বাকি এরা হচ্ছে ধাতু। হাইড্রোজেন অধাতু, কিন্তু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এরা ধাতু। হাইড্রোজেন দ্বিতীয় বৈসাদৃশ্য, হাইড্রোজেন দ্বিপরমাণু H2 গঠন করে। হাইড্রোজেন কি গঠন করে? H2 দ্বিপরমাণু, সেখানে Na2 হয় না, Na2 হতে পারে না। হাইড্রোজেন দ্বিপরমাণু হলেও ক্ষার ধাতুগুলি সবই এক পরমাণু, বৈসাদৃশ্য। তাহলে সাদৃশ্য বৈসাদৃশ্য উভয়ই আছে প্রথম শ্রেণীতে রাখার সপক্ষে। এবার চলে আসি 17 নম্বর শ্রেণীতে রাখার সপক্ষে যুক্তি কি? 17 নম্বর শ্রেণীতে আছে কারা? হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলগুলো গ্যাসীয় দ্বিপরমাণু, হাইড্রোজেনও দ্বিপরমাণু গ্যাসীয়, ঠিক ক্লোরিন, Cl2, F2 এদের সঙ্গে দেখো এরাও গ্যাসীয়, দ্বিপরমাণু গ্যাসীয়। ক্লোরিন গ্যাস, ব্রোমিন এবং দ্বিপরমাণু, তার সবচেয়ে বড় হলো দ্বিপরমাণু। হাইড্রোজেন দ্বিপরমাণু, অর্থাৎ দুটো পরমাণু নিয়ে একটি অণু তৈরি হয়েছে। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরাও দুটো পরমাণু নিয়ে একটি অণু তৈরি হয়েছে, সবাই দ্বিপরমাণু। হ্যালোজেনগুলো ক্ষার ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হ্যালাইড তৈরি করে, হাইড্রোজেনও ক্ষার ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হ্যালাইড তৈরি করে। হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে H- তৈরি হয়। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরাও ইলেকট্রন গ্রহণ করে মাইনাস তৈরি করে। অর্থাৎ হ্যালোজেন মৌলের সঙ্গেও হাইড্রোজেনের সাদৃশ্য আছে। বৈসাদৃশ্য কি? না, হাইড্রোজেন ইলেকট্রন কি করতে পারে? হাইড্রোজেন ইলেকট্রনগুলোকে ত্যাগ করতে পারে, কিন্তু এরা ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইলেকট্রন ত্যাগ করতে পারে না। হাইড্রোজেনের বিজারণ ধর্ম আছে, কিন্তু ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিনের বিজারণ ধর্ম নেই। অর্থাৎ হাইড্রোজেন প্রথম শ্রেণী এবং 17 নম্বর শ্রেণীর মৌলগুলোর সঙ্গে বেশ কিছু ধর্মের সাদৃশ্য আছে, আবার বৈসাদৃশ্য আছে। এই সাদৃশ্য বৈসাদৃশ্য সব থাকায় হাইড্রোজেন প্রকৃতপক্ষে কোথায় রাখা হবে তা নিয়ে অনেক বিতর্ক আছে। সে কারণেই হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। আপাতপক্ষে ওকে 1 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে। আবার বর্তমান আরো আপডেটেড যে পর্যায় সারণী, সেখানে হাইড্রোজেনকে কোনো শ্রেণীতে না রেখে একদম উপরে এখানে হাইড্রোজেনকে রাখা হয়েছে বিশেষ বৈশিষ্ট্যের জন্য। তাকে কোনো শ্রেণীতে রাখা হয়নি, বিশেষ ধরনের মৌল বলে। একাধিক শ্রেণীতে থাকার মতো তার বৈশিষ্ট্য থাকায় হাইড্রোজেনকে আলাদা করে রাখা হয়েছে। তাহলে আপাতত তোমাদের লেভেলে এইটুকু মনে রাখবে, হাইড্রোজেনকে প্রথম শ্রেণীতে রাখাও যায়, আবার 17 নম্বর শ্রেণী, প্রথম শ্রেণী মানে ক্ষার ধাতুর শ্রেণী, 17 নম্বর শ্রেণী মানে হ্যালোজেনের শ্রেণীতেও রাখার সপক্ষে ও বিপক্ষে উভয় যুক্তি হাইড্রোজেন সম্পর্কে দেওয়া যায়। তাই হাইড্রোজেনের অবস্থান পর্যায় সারণী নিয়ে সমস্যা আছে। আপাতত তাহলে আজকের এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছো দীর্ঘ পর্যায় সারণী এবং সেই দীর্ঘ পর্যায় সারণীর মৌলগুলির শ্রেণীগত নাম এবং তাদের শ্রেণীগত বৈশিষ্ট্যগুলো কিছু বললাম। ঠিক আছে, অবশ্যই বইটা ভালো করে পড়লে ভালো করে বুঝতে পারবে। এর পরের দিন মূল যে বিষয় পর্যায় সারণীর প্রাথমিক ধারণা এবং পর্যায়ের মৌলগুলো সম্বন্ধে আলোচনা করলাম, পরের দিনের যে পাঠ হবে সেখানে পর্যায়বৃত্ত ধর্ম, যার ভিত্তিতে, যে ধর্মগুলোর ভিত্তিতে পর্যায় সারণী তৈরি করা হয়েছে, সেই পর্যায়বৃত্ত ধর্ম কি, কিভাবে পর্যায়বৃত্ত ধর্মগুলো পর্যায় বরাবর, শ্রেণী বরাবর পরিবর্তিত হয় সেটা জানাবো। এবং জানাবো একটি মৌলের ক্রমাঙ্ক জানলে সেটা কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থান করছে সেটা কিভাবে সঠিকভাবে দ্রুত বের করতে পারি। ইলেকট্রন বিন্যাস থেকে সেই মৌলের সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন থেকে তার পর্যায়গত শ্রেণীগত অবস্থান, তার যোজ্যতা কি করে বের করা হয়, পরের দিন পার্ট 3 তে আমি অবশ্যই তোমাদের কাছে সেটা তুলে ধরবো। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। ধন্যবাদ।